কিন্তু হাই হাই কোম্পানি বাংলাদেশে প্রচুর আছে বলে আজকে এই প্রশ্নগুলো দাঁড়িয়ে গেছে। আজকে হাই হাই কোম্পানিগুলো যদি না থাকতো, মানুষ যদি প্রতারিত না হতো, মানুষ যদি না ঠকতো, তাহলে আজকে এই মূলধারার মূল প্রতিষ্ঠানগুলি নিয়ে এই কোশ্চেনগুলি দাঁড়াতো না। আমি সাধুবাদ জানাচ্ছি প্রিন্সিপাল সাহেবকে, উনি সকলের পক্ষ থেকে এই প্রশ্নগুলো করেছেন। আমি তার আগে একটু, আমরা কিন্তু ইন্স্যুরেন্স জানি যে ইন্স্যুরেন্সটা কি, তো ওনার এই প্রশ্ন দিতে গেলে আমাকে একটু আবারও প্রসঙ্গ আনতে হবে হোয়াট ইজ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের এক একজনের এক এক ভাষা নিয়ে এক একজন বক্তব্য রাখবেন। ইন্স্যুরেন্সকে আমরা জানি, বুঝি, খুব সাধারণ ভাষা একটু আবারও বলছি, দায় আমার, ক্ষতি আমার, পূরণ করার দায়িত্ব আপনার। জামিন, একজন অন্যায় করেছে, ওনাকে কাপ করেছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, আপনি কি জামিন নিয়ে এসেছেন, ওর পক্ষে আপনি জামিন নিয়েছেন। ক্ষতি হয়েছে আপনার, ক্ষতিপূরণ করে দিচ্ছে আমি। আমাদের যারা জীবন যাপন করছি, আমাদের প্রত্যেকের জীবনে দুটো সম্পদ আছে। একটা হলো আমাদের অর্জিত সম্পদ, স্থাবর সম্পদ, গাড়ি বাড়ি, জায়গা জমি দালান, যা কিছু আছে, যা অর্জন করি, টাকা পয়সা বস্তুগত। আর হচ্ছে আমি নিজে, আমার নিজের জন্য, নিজের শরীর, আমার আত্মা, আমার চোখ নাক হাত অঙ্গ প্রত্যঙ্গ, আমি নিজে আমার নিজের জন্য, এই দুটো সম্পদ। এবং এই দুটো সম্পদে কিন্তু অবিনশ্বর নয়, নশ্বর, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। এবং এই যে নষ্ট হতে পারে, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ক্ষতির সম্মুখীন হতে পারে, এই ঘটনাটা ভবিষ্যতের অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা ঘটলে আমি ক্ষতির সম্মুখীন হব। বীমা হচ্ছে সেই ক্ষতিকে পূরণ করে দেওয়ার নিশ্চয়তা, যে আর্থিক ক্ষতি, ওই ঘটনা ঘটার কারণে যে আর্থিক ক্ষতিটা, আমি অ্যাক্সিডেন্ট করেছি, হাত ভেঙে গেছে, আমি হাতের রিপ্লেসমেন্ট বীমা কোম্পানি করতে পারবে না। আমি মারা গেছে, আমাকে আবার জীবন দান করতে পারবে না। কিন্তু আমার পক্ষে যে আর্থিক ক্ষতিটা হয়েছে, তার একটা অংশ জীবন বীমা কোম্পানি পূরণ করে। কেন করবে? যার হয়েছে উনি আগে এই প্ল্যানটা, পরিকল্পনা উনি নিজেই করে রেখে গেছেন। জীবন বীমা কোম্পানি আঞ্জুমানের মফিজুল ইসলাম নয়, যে আগ বাড়ায় গিয়ে আপনাকে ক্ষতিপূরণ দিবে না। আপনি আগে জীবন বীমার সাথে সম্পৃক্ত হবেন, ক্ষতিপূরণের জন্য চুক্তিবদ্ধ হবেন, এবং আপনি পরিকল্পনা করবেন যে আমি এই আমার জীবন যাপনের জন্য আমার লাইফ স্টাইলের সাথে এই পরিকল্পনাটাকে, এই পদ্ধতিকে সম্পৃক্ত করব। করার পরে আল্লাহ না করুক আমার ভবিষ্যতে যদি কোনো অনিশ্চয়তা ঘটে, আমার অনিশ্চিত ক্ষতির কারণে যদি আমার কোনো ক্ষতি, আর্থিক ক্ষতি হয়ে থাকে, সেটা জীবন বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে দেবে। আগে প্রি প্ল্যান করে নেওয়া। দেখেন, বীমার জন্য যে রিস্ক ভবিষ্যতে ঘটলে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এই ক্ষতিগ্রস্ত হতে পারি যাতে ক্ষতিগ্রস্ত না হই, এই জন্য কিন্তু আমরা কিছু প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়ে থাকি, কিছু সিকিউরিটি মেজার আমরা কিন্তু আমাদের জীবনে নিয়ে থাকি। দেখেন, আপনার জমি আছে, জমিটা কিন্তু আপনার, এটা নিশ্চিত করার জন্য আপনি চতুর্দিকে আইল দিয়ে রাখেন, সীমানা দিয়ে রাখেন। কিসের জন্য? রিস্ক আপনি কাভার করলেন, যাতে পাশের জমিদার এসে যাতে বলতে না পারে এই জমি আমার। এই তো কিন্তু আপনি সন্তুষ্ট নয়, আপনি আবার কাগজ করে রাখেন, দলিল করে রাখেন। এই তো আবার সন্তুষ্ট নয়, দুজনের মধ্যে দলিল করেছেন, সরকারকে ইনভলভ করেন, যে সরকার বলবে যে হ্যাঁ আমি মেনে নিলাম, এটা রেজিস্ট্রি করেন, এবং এই জন্য সরকার একটা ফিও দেন, স্ট্যাম্প ফি দেন। তাহলে আপনি তিনটা কাজ তো মিনিমাম করেন। একটা জমির সীমানা নির্ধারণ করে রাখেন, যিনি জমি বেচা কিনা করছেন দুজনের মধ্যে একটা চুক্তি করেন, এই চুক্তিটাকে আবার থার্ড পার্টি গভর্নমেন্টকে দিয়ে রেজিস্টার করেন, সাক্ষী রাখেন যে আমাদের এই বিক্রি করেছে, আমি কিনেছি, এটা কেন করেছেন। জমি বেহাত হয়ে যেতে পারে, ওই বেহাত হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আপনি একটা পরিকল্পনা করে রেখেছেন, আপনার প্ল্যানিং এর অংশ, রিস্কে ম্যানেজ করলেন আপনি। আপনার বাড়ি থেকে এখন আসছেন, এখানে তারা উপস্থিত আছেন, বাড়িতে আপনার কিছু সসম্পদ আছে না, টাকা পয়সা গয়না টানা আছে না, যেমন হচ্ছে ফেলে রেখে আসছেন নাকি ঘরে তালা মেরে আসছেন? কেন আসছেন? যে আপনি জানেন না আপনি তালা না মারলে চুরি হতে পারে, এটা আপনার ক্ষতিগ্রস্ত, আপনি তালা মেরে এসেছেন। টাকা যেটা ঘরে ছিল এটা আলমারিতে রেখে আলমারিতে আবার চাবি মেরে রেখেছেন। এই যে মানুষ তার রিস্কটাকে, ভবিষ্যতে ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত হবেন, এই ঘটনা যাতে না ঘটে চেষ্টা করার জন্য যে পদ্ধতি অবলম্বন করে, এটাই বীমা। এটাই বীমা, এই পদ্ধতিটাই হচ্ছে বীমা। আমরা সবাই কিন্তু এই ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে থাকি। শুধুমাত্র জীবন বীমার আসলেই আমরা মাথার মতো উল্টা পাল্টা শুরু হয়, যে এটা না জানি কি, না জানি কি। ইচ এন্ড এভরিবডি 24 আওয়ার্স আমরা ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে থাকি, একদম 24 আওয়ার্স। নিজে বীমাকারী, নিজে প্রিমিয়াম দাতা। এই যে দেখেন, বীমা আপনি তালাটা মেরেছেন, বীমাকারীকে, বীমা কোম্পানিকে, আপনি নিজে তালাটা কিনতে টাকা খরচ হয়েছে না, ওইটা আপনি প্রিমিয়াম দিয়েছেন।
ওটা প্রিমিয়ামের টাকা, মানে আপনি বিমাটা করতে গিয়ে খরচ করেছেন, তারা মেরেছেন, এটা হলো দলিল। মানে আপনার মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। এখানে চুক্তিটা কোথায়? ঘরের সাথে আপনার, যে আমি এখানে তালাটা মেরে। এই যে পদ্ধতিগুলি থেকে বিমার উৎপত্তি, এই যে আমি যে এখন বললাম, এই পদ্ধতিটা কি অবৈধ পদ্ধতি? ইসলামের সাথে কোন সম্পৃক্ত মানে কনফ্লিকশন আছে? যে আমি আমার ক্ষতি যাতে না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করি, বা একজনের ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, একটা আমার এলাকায় একটা ভদ্রলোক মারা গেছেন, তার বউ বিধবা হয়ে গেছে, 3 সন্তান আছে, সমাজের সবাই মিলে গিয়ে ওকে টাকা পয়সা চাঁদা দিয়ে আসছি, যে তুমি ঠিক মতো থাকো, তোমাকে গরু কিনে দিলাম, তোমার বাচ্চার লেখাপড়ার ব্যবস্থা করলাম, তোমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিলাম, এলাকাতে একটা মসজিদ হবে, সবাই মিলে চাঁদা দিলাম, এলাকাতে একটা কল বসাবে, সবাই মিলে চাঁদা দিয়ে করে দিলাম, একটা লোক মারা গেল, ও দাফন কাফনের ব্যবস্থা করলাম, একটা এতিমের লেখাপড়ার ব্যবস্থা করে দিলাম। সোজা কথা হলো, যিনি দায়গ্রস্ত, ওনার দায়ের ভাতটা আমরা সামর্থ্যবানটা নিয়ে দায়টা পূরণ করে দিলাম। এই পদ্ধতিটা কি ইসলামের সাথে কমপ্লিকশন আছে কিনা? নিশ্চয় না। ইসলাম তো এইটার জন্য ইসলাম, যে অন্যের পক্ষে দাঁড়িয়ে যাও, ক্ষতিগ্রস্তর পাশে দাঁড়িয়ে যাও। কারা দাঁড়াবে? যারা সামর্থ্যবান, তার ক্ষতিকে পূরণ করে দাও। বিমা তাই করে, এটাই বিমা। এই পদ্ধতিটাতে বিমার এই আধুনিক রূপ হচ্ছে, এটা পদ্ধতিগত রূপ। এখন আমি বিমার সংজ্ঞাটা বুঝলাম, তাহলে আমার ভাই আমাকে এখানে বলেছেন বিমা হারাম না হালাল। এই পদ্ধতি নিশ্চয়ই হারাম নয়। একজনকে ক্ষতিপূরণ করে দিব, একজন দায়গ্রস্ত হলে তার দায়কে পূরণ করে দিব, একজন কন্যা বিয়ে দিতে পারছে না, তার বিয়ের ব্যবস্থা, একজন মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করবো, তাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে দেবো। এই যে দেখেন, সাধারণ, আমি দেখতে গেলাম না, খুব সাধারণ ভাবে আমরা জানি যে বিমাতে ক্ষতিপূরণ পাওয়া যায়, যেটা একটু আমার স্বামী সাহেব বলেছেন, ওনারা বলেছেন যে আমি 1 কিস্তি টাকা জমা দিয়েছি, আমার বিমা অঙ্ক 1 লক্ষ টাকা, আমি 8,000 টাকা 1 কিস্তি জমা দিয়ে চালান আটক মরে গেলাম, বিমা কোম্পানি আমাকে 1 লক্ষ টাকা ফেরত দেবে। এটা তো আমরা সবাই জানি। এই জানার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। বাকি 92,000 টাকা কে দিয়েছে? এই ক্ষতিটা কে পূরণ করে দিয়েছে? ইন্স্যুরেন্স কোম্পানি নয়, অন্যান্য গ্রাহক। সকল গ্রাহকের একটা টাকার অংশ ওখানে আছে। ওই যে আমার সামর্থ্যবান ভাইরা এটা ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে ওখানে গেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে বিমার মূল কাজটা বুঝতে পারবেন। আমি যেহেতু বিমার মূল উৎপত্তিগুলো নৌ বিমা থেকে উৎপত্তি, এই নৌকা দিয়ে বুঝাতে গেলে সুবিধা হয়। চিটং থেকে ঢাকা অনেক দূর, চিটং এর আশপাশে আমি উদাহরণ দেওয়ার মধ্যে এই মুহূর্তে আমার কাছে তথ্য নাই। হ্যাঁ, আমি অন্যভাবে ধরি, ঢাকা সদরঘাট তো চেনেন, যেখানে লঞ্চ ঘাট আছে, বরিশালও চেনেন। এটা বাংলাদেশের মানে খুবই একমাত্র নৌপথ যেখানে রেগুলার প্যাসেঞ্জার নৌকা চলে, পণ্যবাহী নৌকা চলে, চিটাংটুকু চলে বড় বড় কারণ, কিন্তু প্যাসেঞ্জার চলে না। ব্যবসা এটা মানুষ অত বেশি জানে না। ঢাকা সদরঘাট থেকে বরিশালে ব্যবসায়ী 100 জন ব্যবসায়ী প্রতিদিন তার 100টা নৌকা করে 1 লক্ষ টাকার মাল নিয়ে যায়। নৌকায় প্রতিজন একটা নৌকা আছে। আমি চকবাজার থেকে মাল কিনে উনি সদরঘাট থেকে রওনা হয়। মাঝপথে আপনি জানেন চাঁদপুরের একটা জায়গা আছে, এটা নাম 7 নং, 3 নদীর মোহনা, ডাকাতিয়া, মেঘনা এবং পদ্মা, 3 নদীর মোহনা। এখানে পানির ছুটকি খায়, এখন প্রায় নৌকা ডুবে। ইদানিং এখনকার লঞ্চ গুলো খুব অত্যাধুনিক, এখন আর খুব কম দুর্ঘটনা ঘটে। আমাদের ছোটবেলা আমরা অনেক দেখেছি, সাদা তো আমার অনেক পূর্বে আমার বাবার বয়সে, ওনাদের সময় তো ওনারা আরো অনেক শুনেছেন। প্রায় দিন শুনতাম ওখানে নৌকা ডুবে। এই 100 জন ব্যবসায়ীর প্রতিদিন নৌকা যায়, মাল নিয়ে যায়, কোনোদিন কারো না কারো নৌকা ডুবে যায়, ওইটা ওখান থেকে ডুবে যায়। এটা আমি উদাহরণটা বোঝানোর জন্য তৈরি করা, বাট এটা বাস্তব কিছু না, ইন্স্যুরেন্স বোঝানোর জন্য একটা উদাহরণ। কারণ এই গল্পটার সাথে এখানে যতগুলি প্রশ্ন আছে তার 2-4টা প্রশ্নের উত্তর এই গল্পের মধ্যে আছে। ব্যবসায়ী প্রশ্ন করেছেন আমি হালাল না হারাম, এই গল্পটার সাথে জড়িত আছে। লাভ পাওয়ার নিশ্চয়তা আছে কিনা, এই গল্পটার সাথে জড়িত আছে। তারপরে আছে বিমা অঙ্কের চেয়ে বেশি টাকা নেওয়া হয় কেন, এই গল্পটার সাথে উত্তরটা জড়িত আছে। আমি এই উত্তরগুলো আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। এখন ওনারা বললেন যে আমার নৌকা ডুবে যায়, যার ডুবে তার 1 লক্ষ টাকাও ডুবে, মালও ডুবে, নৌকা ডুবে, তার ভবিষ্যৎ সবই ডুবে, ব্যবসায়ী সব যায়, আমও যায়, ছাড়াও যায়। এইভাবে তো চলতে পারে না।
তো এখন নৌকা ডুবার দৈব ঘটনা তো বন্ধ করতে পারবে না, এই অনিশ্চিত তো বন্ধ করে, প্রাকৃতিক দুর্ঘটনা, এটাকে কেউ ঠেক দিতে পারবে না। এখন ওনারা নিজেরা বুদ্ধি করলেন যে কি করা যায়, এইখান থেকে উত্তরণের উপায় কি। 100 জন মিলে বুদ্ধি বের করলেন যে আসো একটা পরিকল্পনা করি, 1 মাসের একটা টাকা তথ্য গ্রহণ করি যে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু, কি পরিমাণ ক্ষতি হয়। ওনারা চেক করে দেখলেন, 1 মাসের একটা ডাটা নিলেন যে কোনোদিন একটা নৌকা ডুবে, কোনোদিন একটা নৌকা ডুবে, কোনোদিন 2টা নৌকা ডুবে, কোনোদিন 4-5টা নৌকা ডুবে, কোনোদিন ডুবেই না পরপর। হিসাব এবং বোঝার সুবিধার জন্য আমি তথ্যটা দিচ্ছি যে ওনারা দেখলেন 1 মাসে 30টা নৌকা ডুবে। তাহলে প্রতিদিন গড়ে কয়টা নৌকা ডুবে? একটা নৌকা। তাহলে প্রতিদিন যদি একটা নৌকা গড়ে ডুবে, একটা নৌকায় মাল থাকে 1 লক্ষ টাকার, তাহলে 1 লক্ষ টাকা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা প্রতিদিন আছে। এখন আমরা জানি যে প্রতিদিন একটা নৌকা ডুবতে পারে, ডুবতে পারে, ডুবতে পারে, ডুবতেও পারে, নাও ডুবতে পারে, বাট ডুবতে পারে। যদি ডুবে যায় তাহলে আমার ক্ষতির সম্ভাবনা 1 লক্ষ টাকা। নৌকার দামটা ধরলাম না, আমি মালের দামটাই ধরলাম। তাহলে এই ক্ষতিকে পূরণ করতে হবে। আমরা 100 জনে মিলে জেনে ফেললাম যে আমার প্রতিদিন গড়ে 1 লক্ষ টাকার একটা নৌকা ডুবার সম্ভাবনা আছে। আমরা মানুষ আছে 100 জন, বললাম যে আসো আমরা একটা বুদ্ধি বের করি, সবাই মিলে এই যার নৌকা ডুববে তাকে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো। কার নৌকা ডুববে 100 জনের মধ্যে, কার কোন ভাইয়ের নৌকা ডুববে আমরা জানি না। আসো সবাই মিলে ক্ষতিকে ডিস্ট্রিবিউট করে দিই, ম্যানেজ করি, ওই তালা মারার মতো, ঘরে তালা মেরে আসার মতো। আসো ম্যানেজ করি, এই ক্ষতিকে ডিস্ট্রিবিউট করে দাও। তাহলে 100 জনে 1 লক্ষ টাকা ভাগ করে নিলাম। প্রতিজনের ভাগে পড়লো কত? 1000 টাকা। প্রতিজন 1000 টাকা জমা রাখলো, রেখে তাক্কাল আল্লাহ বলে নৌকা রওনা হইল। আমারও আছে, আপনারও আছে, 100 জন সবাই আছে। মাঝপথে মনে করেন মুজিব সাহেবের নৌকাটাই ডুবে গেল, আমরা সকল মিলে ফান্ড থেকে ওনাকে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। উনি 1000 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকার কাভারেজ পেল, ওনার টাকাটা ক্ষতিপূরণ হয়ে গেল। এটা কি ইসলাম অবৈধ করেছে? না। আমরা যারা সামর্থ্যবান আমাদের টাকা দিয়ে ওনার 1 লক্ষ টাকা ফেরত দিলাম। রাষ্ট্রীয় কোন আইন অবৈধ করেছে? সামাজিক কোন আইন অবৈধ করেছে? বিবেকের কোন আইন অবৈধ করেছে? বিবেক থেকেও তাকে বলে যে না এটা ঠিক আছে, এটা বিবেকের মানে না, তাও করে না, মানে ওনাকে দিয়ে দিলাম। এই যে 1000 টাকা, এটা হচ্ছে প্রিমিয়াম। 1000 টাকার বিনিময়ে ওই নৌকা আমারও ঢুকতে পারতো, তাহলে আমাকে উনি ক্ষতিপূরণ দিয়ে দিত। এই যে পদ্ধতি, একজনের ক্ষতিকে সবাই মিলে বহন করে নিয়ে ওকে ক্ষতিপূরণ করে দেওয়ার এই পদ্ধতি হচ্ছে ইন্স্যুরেন্স। ওই টাকাটাই হচ্ছে প্রিমিয়াম, যে জমাটা দিলাম। বুঝাতে পারছি আপনাকে? এখন কোশ্চেনটা দাঁড়িয়ে গেছে, এটা দিয়ে শুধু ক্ষতিপূরণ করা যায়, টাকা ফেরত পাওয়া যায় না। এইভাবে সমিতি চলছে। কিছুদিন পর একজন বলল, ভাই 100 জন মিলে যেতে একটা সমিতি করে ফেলছি, আসো শুধু তো নৌকা ডুবার ক্ষতি পাই না, মাঝে মাঝে তো আমাদের একটু ক্যাপিটাল লাগে, পুঁজি লাগে, আসো 1000 টাকা না 2000 টাকা করে জমা রাখি, তাহলে 1000 টাকা যাবে ক্ষতিপূরণ, 1000 টাকা যাবে সঞ্চয়। এইটা আমরা বিভিন্ন জায়গায় খাটাবো, এখান থেকে আমরা বেনিফিট নিব, বোনাস নিব। এবার এখন ওরা প্রতিদিন 2000 টাকা করে জমা দেয়। 1000 টাকা চলে যায় কারো নৌকা ডুবলে সেই ক্ষতিপূরণে, তাহলে এটা রিস্ক কভারেজ প্রিমিয়াম। আরেকটা হচ্ছে জমা দেয় উনি 1000 টাকা সঞ্চয় প্রিমিয়াম হিসেবে। এটা ওনাদের মধ্যে ভাগ বটরা করে ওরা রাখে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। কারো ক্যাপিটালের পুঁজির দরকার হলে উনি ওখান থেকে নেয়, নিয়ে উনি আমাদের এই আধুনিক সুদী ভাষায় বললাম ইন্টারেস্ট দেয়, বা ইসলামী ভাষায় বললাম লাভ দেয়। এই লাভ যেটা হয় এটা আবার সকল ভাইরা মিলে আবার ভাগ করে নিয়ে যায়। তাইলে জমার মধ্যে দুটো জমা আছে, একটা হলো চাঁদাটাকে 2 ভাগে ভাগ করলাম, একটা চাঁদা হলো কিসের? রিস্কের জন্য, আর একটা চাঁদা হলো সঞ্চয়ের জন্য। বিমায় কেন অতিরিক্ত প্রিমিয়াম হয়? মূল কারণ হচ্ছে ওই 1000 টাকা হচ্ছে রিস্ক কভারেজের প্রিমিয়াম, আর 1000 টাকা হচ্ছে সঞ্চয়ের প্রিমিয়াম। দ্যাটস ওয়াই আমার এমনি ধারণা যে 1 লক্ষ টাকা বিমা করেছি 10 বছরের জন্য, তাহলে তো প্রিমিয়াম 10,000 টাকা করে হওয়ার কথা। কেন প্লাস যোগ করলে 1,15,000 হয়? ওই যে 15,000 বাড়তি আমার কাছ থেকে নেওয়া হয় ওই রিস্ক কভারেজের প্রিমিয়াম। বাকি 1 লক্ষটা পুরাটাই হচ্ছে আপনার সেভিংস প্রিমিয়াম, যেটা আপনি ফেরত পাবেন। ওই একটু যে বেশি পান, ওই বেশিটা দিয়ে আপনার নিজের নিশ্চয়তাটা আপনি গ্রহণ করেন। যদি আপনার ক্ষতি হয় তাহলে অন্যরা আপনাকে ক্ষতিপূরণ দিবে, অথবা অন্য ক্ষতি হলে ওই অংশ থেকে আপনি ক্ষতিপূরণ দিবেন। আমি বোধ উত্তরটা বুঝাতে পেরেছি কেন বাড়তি প্রিমিয়ামটা গ্রহণ করে। এই প্রিমিয়াম অংশটা ফেরত পাওয়া যায় না, যেহেতু এটা ফিস আইনিটার। ইসলামী যদি তাকাফুল পদ্ধতিতে আসেন, এটা হলো তাওয়াররুফ ফান্ড, আর এটা হলো পিএসএ ফান্ড, যেটা আমার সঞ্চয় ফান্ড। পিএ ফান্ড এবং পিএসএ ফান্ড, পার্টিসিপেন্ট সেভিংস অ্যাকাউন্ট, পার্টিসিপেন্ট তাওয়াররুফ অ্যাকাউন্ট। যেটা
পার্টিসিপেন্টস এখন, যেটা আমি পিসা বাংলা তাওয়ারুক আমরা মিডিয়া দিলে তাওয়ার খান, এটা আইডা পাওয়া যাবে না। মানে আমি আগে দান করে দিয়েছি, আগে শুরুতে অনুদান করে দিয়েছি, এটা আমার চলে যাবে আমার ভাইদের জন্য, এর মধ্যে আবার একটা অংশ আমি ফেরত পাবো। দেড়শো এখানে প্রিমিয়ার অংশটা একটু বেশি থাকে। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে, এবং বিমাটার মূল বেসিকটা বুঝাতে পেরেছি হোয়াট ইজ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স থট। এখন ঘটনাটা ইসলামের সাথে কোথায় কনফ্লিক্ট হয়, ছোট্ট একটা উদাহরণ দিই, প্রোডাক্ট হিসেবে উদাহরণ দিই। হারাম এবং হালাল যেহেতু এসেছে, এখানে যিনি প্রিন্সিপাল উনি একটা সম্মত একটা মাদ্রাসা বা মাদ্রাসা, উনি অত্যন্ত আলেম মানুষ, ইসলামী লাইনের স্কলার। আমি ওনার ওই স্কলার লেভেলে হয়তো আমি কথা বলার সুযোগ আমার থাকবে না, কিন্তু আমাদের যতটুকু দরকার অতটুকু আমি আশা করি তথ্য দিয়ে বোঝাতে পারবো। হারাম হালালের শব্দ বোঝার জন্য খাদ্য দিয়ে বোঝাই, যে মুরগি, চিকেন, ইটস এ হালাল প্রোডাক্ট, তাই না? আমরা সবাই জানি। কতক্ষণ হালাল মুরগিটা, কতক্ষণ হালাল? যতক্ষণ হালাল পদ্ধতিতে আমি খাবো, তাহলে প্রোডাক্ট হিসাবে সে নিজে হালাল, কিন্তু পদ্ধতিগতভাবে মুরগি হারাম হয়ে যেতে পারে। যদি আমি এটা কালির নামে জবাই করি হারাম হয়ে যাবে, আল্লাহর নামে যদি জবাই না করি হারাম হয়ে যাবে, আর আল্লাহর নামে যদি জবাই করি তাহলে হালাল থাকবে। তাহলে মুরগির কোনো দোষ নাই, সে প্রোডাক্ট হিসেবে যাতে হালাল, পদ্ধতিতে যদি ভুল করি হালাল জিনিস হারাম হয়ে যেতে পারে। একটু যে বিমা বুঝাইলাম, বিমাটা যাতে হালাল মুরগির মতো, পদ্ধতিগত ভাবে এটা হারাম বা হালাল হয়ে যেতে পারে। পদ্ধতির কারণে এটা হারাম বা হালাল হয়ে যেতে পারে। আমরা হালাল পদ্ধতিতে চলি বলে ইসলামী, বিমা কিন্তু ইসলামী না। পানি কি ইসলামী? মুরগি কি ইসলামী? নামের আগে দেখি যে ভাই ইসলামী মুরগি খাচ্ছি না, ইসলামী পানি খাচ্ছি, ইসলামী বার্গার খাচ্ছি, ইসলামী ছাগল খাচ্ছি, তাহলে এখানে এসে ইসলাম বুঝে কিসের জন্য যে ইসলামী বিমা হয় না কেন? আমি কি বুঝাতে পারছি নাকি? এটা একটা মানে আমাদের সকল হারাম করলে তো ইসলামী, আর যেটা আরাম বর্জন করে ওইটাও ইসলামী, যেটা বর্জনীয় সেটাও ইসলামী। মানে ওটা বর্জন করছে ইসলামী তরিকা, আর এটা গ্রহণ করছে ইসলামী তরিকা। ইসলামী দিয়ে একটা গোষ্ঠীবদ্ধ করার, একটা গোত্রবদ্ধ করে জিনিসটাকে লিমিটেড করার দরকার থাকে, এটাকে নাম দিয়ে লিমিটেড করার দরকার নেই। আমার ভাই বলছেন এটা কি ইসলামী হবে কবে? আরে ভাই টোটালটা তো ইসলামী, আলাদা করে ইসলামী করবো কেন? এটা নামে তো বিহাটাই তো ইসলামী। তারপরও মনস্তাত্ত্বিক কারণে দেশে মানুষ ইসলামী খোঁজে, তাইলে এখন থেকে লিখবে ইসলামী মুরগি, ইসলামী দোকান, ইসলামীটা এরকম দিতে হবে। যেমন টেলিভিশন আছে, ইসলামী টিভি আছে না, টিভি চ্যানেল, ওইটা এইরকম একটা দিতে হয় মনস্তাত্ত্বিক কারণে। কিন্তু বিমা নিজে ইসলামী বডিগত ভাবে, এটা স্ট্রাকচার জনিত ভাবে এটা একটা হালাল প্রোডাক্ট। ঝামেলাটা হয় পদ্ধতিগত ভাবে, ওই জবাই নিয়ে হারাম বা হালাল হয়ে যায়। যেমন শুকর, পপ, এটা যাতে হারাম, এটা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে লোক কোনোদিনও হালাল হবে না। ঠিক আছে? এই ইন্স্যুরেন্সের যে পদ্ধতিটা বুঝে বললাম, এই পদ্ধতিটা বলছিল বেসিক্যালি ইন্স্যুরেন্সটা একটা হালাল এই পদ্ধতি। ঝামেলাটা হয়ে যায় ইন্স্যুরেন্সের যে টাকার লেনদেন। ইসলাম তিনটা, আমি অর্থনৈতিক ট্রানজেকশনে আমি ব্যাপক আকারে আলোচনায় যাব না, শুধুমাত্র ইসলামী এই জায়গাটা বোঝানোর জন্য আমি বলছি। ইসলামী লেনদেনের অনেক আলোচনা আছে, যারা স্কলার, যারা ইসলামী আলেম, ওনারা এই কথা বলতে অনেক কথা বলতে পারেন, আমার অতটুকু জ্ঞান নেই। যতটুকু তথ্য আমার জানা দরকার সাময়িকভাবে বোঝানোর জন্য সেই তথ্যটা আমি প্লেস করছি, যে লেনদেনের মধ্যে ইসলামী ট্রানজেকশন তিনটা জিনিস থাকতে পারবে না। রিবা বা সুদ, মাইসির বা জুয়া, গারার বা ইনট্রান্সপারেন্সি, অসত্যতা। যে লেনদেনে এই তিনটা জিনিস সম্পৃক্ত থাকে, ইসলাম এটাকে অবৈধ করেছে বা নিরুৎসিত করেছে, বা এটাকে নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে, এই কাজটা করবা না। তো সুদ বলতে যে জিনিসটা বোঝায়, সুদের অনেক ব্যাখ্যা আছে, এটা তো আমরা জানি যে সুদ কি। আমি সেই সুদের সংজ্ঞা দিকে যাবো না, সুদ বলতে আমরা বুঝি। আমি যে বললাম যে চাঁদাটা আমি জমা দিই আরেকজনের রিস্ক কাভারের জন্য, চাঁদাটা জমা দিই নিজের সঞ্চয় ফেরত রাখার জন্য, এটার সাথে সুদের কোনো যোগাযোগ আছে না? একবারে যে পদ্ধতি বললাম, সুদের কোনো, আমি এটা প্রিমিয়াম জমা দিচ্ছি, এর সাথে সুদের কোনো সম্পৃক্ততা নেই এখন পর্যন্ত নেই। পরে আসতে পারে, আমি আসতেছি আপনাদের পক্ষে, আমি নিজে আবার নিজে উত্তর দিব কোথায় কি সুদ লেগে যেতে পারে, কিন্তু জমা দেওয়ার সাথে লাভ নেওয়ার সাথে সুদের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের সাথে সুদের কোনো সম্পৃক্ততা নেই, তাই আমার ট্রানজেকশনের যে নির্দেশনা ইসলাম দিয়েছে এর সাথে সুদ সম্পৃক্ত হয়নি। দ্বিতীয় হলো জুয়া, যেটাকে মাইসির বলে, জুয়ার শব্দ, জুয়ার সংজ্ঞাটা কি? যদি লাগে যে আপনি দেখেন, এক বা একাধিক ব্যক্তির ক্ষতির বিনিময়ে এক বা একাধিক ব্যক্তি যদি লাভবান হয়, এটা হচ্ছে জুয়ার সংজ্ঞা। এক কথা মনে রাখেন,
যে 10 টাকা করে টিকিট কিনলাম, লটারির টিকিট, ফার্স্ট প্রাইজ কে পাবে? 40 লক্ষ টাকা একজন পাবে। সবাই কি পাইছে? সকলের প্রতি বিনিময়ে একজন পুরস্কৃত হয়েছে, লাভবান হয়েছে। এটা জুয়া, এটা ইসলাম অবৈধ করেছে। এটা করা যাবে না। মানে ইসলাম একজনকে ক্ষতিগ্রস্ত করে আরেকজনকে লাভবান করার সুযোগ দেয়নি। এখানে এই ট্রানজাকশনটা হবে না, এটা জুয়া। এই 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 আর্থনিক ট্রানজাকশন ইসলাম নিষিদ্ধ করেছে। আমি যদি দুইজনে মিলে করে আসো, আমি এর মধ্যে ব্যাংকার পয়েন্ট নিলাম, ঠিকই পয়সা 25 পয়সা নিয়ে বললাম আসো উপরে টাকা 10 টাকা করে 20 টাকা দুজনে জমা দিই। হেড উঠবে, টেল উঠবে, হেড উঠলে তুমি 20 টাকা, টেল উঠলে মানে সাপলা উঠলে সে 20 টাকা পাবে, আর বাঘের মাথা উঠলে আমি 20 টাকা পাবো। তো বাঘের মাথা উঠলে আমি 20 টাকা পাইলে তার সাথে 10 টাকা লস হয়েছে না? তার লসের বিনা আমি লাভবান হয়েছি, সেটা নিষিদ্ধ করে। এটা জুয়া, এটা লটারি। এই লটারি, সকল লটারি কিন্তু আবার জুয়া, জুয়া না, অবৈধ না। এখন এখানে 10 জন কোয়ালিফাই করেছি, 5 জন যাবে সৌদি আরব, কাকে নিব? এখানে একটা লটারি করলাম, এখানে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, কেউ লাভবান হয়নি, সিলেকশন হয়েছে। আবার এটা কিন্তু জুয়া না। আমি যদি মনে করি যে আজকে এখানে ওই যে র্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করি, ওইটা কিন্তু জুয়া। মানে আমি যত টাকা টিকিট কিনেছি প্রত্যেকে যদি অত টাকার পণ্য একবার ফেরত পায়, তাহলে কিন্তু জুয়া না, কারণ উনি ক্ষতিগ্রস্ত হয়। বা আমি নিজে একা গিফট করলাম, মানুষ আছেন এখানে 300 লোক, আমি 300 দিতে পারি না। আমি বললাম যে ভাই আমি 20টা মোবাইল নিয়ে আসছি, গিফট করবো কোম্পানির মধ্যে, কে পাবেন আমি জানি না, আমি একটা লটারি করলাম, লটারি করে 20 জনকে দিলাম গিফট হিসেবে, তার ভাগ্যে উঠবে। এটা আবার জুয়া না, কারণ আমি আপনার কাছে টাকা নিয়ে নিত, আপনাকে ক্ষতিগ্রস্ত করিনি তো, আমি গিফট দিচ্ছি, আমি কাকে দিব সিলেকশন করতে পারতেছিলাম। দ্যাটস এটা আমি তকদির উপর ছেড়ে দিয়েছি যে তার নাম উঠে পাবে। জুয়ার কি হচ্ছে, দুই পক্ষই সম্পৃক্ত হতে হবে এবং এক পক্ষকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এখন আমি প্রিমিয়াম জমা দিয়ে আমি ক্ষতিপূরণ দিচ্ছি। ইন্স্যুরেন্সে কি বলা হচ্ছে আপনি একবার আপনার টাকা থেকে ক্লেম দেওয়ার পর আপনার কোনোদিন টাকা পাবেন না? আমরা কি বলি? আপনিও পাবেন, যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছে উনিও পাবেন। মানে বেঁচে থাকলে আমি জীবিত অবস্থায় ডেলি তো ক্ষতিপূরণ পাচ্ছি, কেউ না কেউ। এই যে একটু আগে স্বামী সাহেব বলেছে মৃত্যু দাবি দিয়েছে, ওই যে আমি নৌকার উদাহরণ দিয়েছি, মৃত্যু দাবি টাকাটা কোথেকে যায়? জীবিত গ্রাহকদের অংশ থেকে যায়। তাহলে ওই যে কেউ প্রতিদিন, কেউ না, গতকাল চেয়ারম্যান স্যার ওনার হাত দিয়ে 2টা চেক দিয়ে এসছেন, প্রতিদিন দিচ্ছে। আমাদের চেক বন্ধ নাই। আমরা বলি যে আসলে 3 দিনের মধ্যে নিষ্পত্তি, আমরা 3 দিনের মধ্যে নিষ্পত্তি করার চেষ্টা করি। কিছু ফাইল আছে 6 মাসও আটকে আছে, এটা আমাদের দোষে না। ওরা পেপার দিতে পারতেছে, অনেকে মারা গেছেন, এটা প্রমাণ করতে পারতেছে না। এখন উনি প্রমাণ করতে না পারলে তো আমরা দিব করতে, বুঝলে একটা খুব রেয়ার 1-2টা কেস এরকম হয়েছে, এটা আমাদের দোষে না। কিন্তু আমরা আসলে চেষ্টা করতেছি 3 দিনের মধ্যে সেটেল করি, এবং একদিনও আমরা দিয়েছি, একদিনের মধ্যে দিয়েছি। আমার ভাই প্রশ্ন করেছেন মেয়াদ শেষে কতদিন পরে টাকা পাবো? ভাই মেয়াদ শেষে যেদিন টাকা সেদিন ইনশাআল্লাহ পাবেন। আমরা সেই পদ্ধতি সরকারের পক্ষ থেকে অলরেডি চাপ আছে, সিস্টেম করে দেওয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই দিনও ওনার এই 1 তারিখের অনুষ্ঠান উনি বলেছেন, গভর্নমেন্টও চাচ্ছে। এবং মজার বিষয়, প্রধানমন্ত্রী তো এখন বলেছেন বা এই দিন বলেছেন, আমরা এই পদ্ধতি আরো বহু আগে থেকে করে রেখেছি। আপনার যেদিন ম্যাচুরিটি হবে সেদিন আপনার অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক চলে যাবে। আমরা এগুলো করছি, আমাদের আওয়াজ। এখন ওই ডিজিটালাইজেশন ব্যবস্থা আমরা করেছি, তার আগ পর্যন্ত আমরা এখনো ম্যানুয়ালে আছে, জমা দিবেন, পেপারটা জমা দিলে প্রসেস করতে 1-2 দিন যা লাগে আপনারা টাকা পেয়ে যাবেন। এটা হ্যারাস হতে হবে না, আমরা দিচ্ছি। আমাদের ম্যাচুরিটি এখন শুরু হয়নি, যে 4-5টা বার ম্যাচুরিটি হয়েছে। প্রথম ম্যাচুরিটি সাড়ে আগে থেকে দিয়ে দিয়েছে আমাদের কোম্পানি, যে ফার্স্ট ম্যাচুরিটি এবং সেকেন্ড ম্যাচুরিটি যে দুটো হয়েছে, আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে, পেজে গেলে, ফেসবুক গ্রুপে গেলে দেখতে পাবেন। স্যারের হাত দিয়ে আমরা, উনি অফিসে আসছেন, বসছেন, চা খেয়েছেন, ওনাকে আমরা ওই দিন দুপুরবেলা ছিল বলে ওখানে লাঞ্চও করেছি। যাওয়ার সময় চেকটা নিয়ে ম্যাটার 1 আওয়ার ছিল বলতে, 1 ঘন্টার মধ্যে স্যারের হাত দিয়ে চেকটা উনি নিয়ে গেছেন। এখন উনি সশরীরে এসেছেন, ওনার সই স্বাক্ষর মিলেছে, কাগজপত্র মিলেছে বলে দিতে পেরেছে। উনি থাকেন সৌদি আরব, কাগজ পাঠায় নাই, সই মিলে নাই, হয়তো 2 মাস লেগে গেছে, ওটার জন্য তো আমরা দায়ী না। বিষয়টা এমন, বাট আমরা প্রতিদিনের চেক প্রতিদিন দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমাদের পদ্ধতিগতভাবে আমরা রেডি আছি। আমি আশা করি এই প্রশ্ন উত্তর দিতে পেরেছি যে আমরা দেওয়ার জন্য রেডি আছি। গ্রাহক যদি সকল ডকুমেন্টস উনি সাবমিট করতে পারে প্রতিদিনেরটা প্রতিদিন। মৃত্যু দাবির বেলায় বলেছি এটা 3 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয়, কারণ আমরা করছি, আমাদের হাতে যদি গভর্নমেন্ট সময় দিয়েছে 90 ডেজ, আইনে আছে 90 ডেজ, কিন্তু আমরা 3 ডেজের মধ্যে আমরা করে দিব যদি আপনারা পেপার সাবমিট করে দেন। পেপার সাবমিট করলে 3 ডেজ নয়, যেদিন দিয়েছেন সেদিন বিকালও দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ, সাবজেক্ট টু সাবমিশন অফ অল রিলেটেড ডকুমেন্টস।
যদি আপনারা দেন, আমরা প্রমাণিত হলে আমরা সেটেলমেন্ট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, যেটা আজকে কিছুক্ষণ আগে আমি আমার মিডিয়া ভাইরা লিখে নিয়েছি, যে আমরা চাচ্ছি যে দুটো 4th জেনারেশন কোম্পানি, চতুর্থ প্রজন্ম, মানে আমার ছোট ছেলে, চার ভাইয়ের মধ্যে আমরা ছোট ভাই, বাংলাদেশে 4 বারের ইন্স্যুরেন্স কোম্পানি জন্মগ্রহণ করেছে, আমরা হচ্ছে একেবারে ছোট ছেলের ভাগে পড়েছি। বুঝতে পারছি নাকি? বাংলাদেশ 4 বারে ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স দিয়েছে, 1985-তে একবার, 90-তে একবার, 95-তে একবার, 2000 সালে একবার, 2013-তে একবার। এই জায়গায় এসে চতুর্থবার আমরা চতুর্থ প্রজন্ম করেছি। আমাদের চেষ্টা, আমরা ইনশাআল্লাহ ন্যাশনাল লাইফ এখন অনেক বড় ডেটা হয়ে গেছে, এদের বয়স প্রায় 40 বছর হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, আমাদের প্ল্যানিং হচ্ছে যে প্রথম প্ল্যানিং হচ্ছে গ্রাহকের টাকা যথাসময়ে ফেরত দেয়, এটা আমাদের ফার্স্ট পরিকল্পনা। আমাদের প্ল্যানিং কিন্তু এই না যে আমরা 2000 কোটি টাকা ব্যবসা করবো, 200 কোটি টাকা ব্যবসা করবো, এটা না। টাকা করলাম 2000 কোটি টাকা ব্যবসা, বড় বড় কোম্পানির নাম নিলাম না, কিন্তু গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না। গতকালও একটা বড় বাংলাদেশের একমাত্র প্রথম ইসলামী কোম্পানি, যার নামের সাথে ইসলাম লেখা আছে, হ্যাঁ, এবং ওনারাই প্রথম ইসলাম দিয়ে শুরু করছেন মানুষকে ধোকা দেওয়ার জন্য। আমি এটাকে আমার কাছে ধোকা মনে হয় না। আমার পুরো অঙ্গে আমি মুসলমান, আমার আবার নতুন করে সাইনবোর্ড লাগা রাখা দরকার কি আমি মুসলমান? আমার কর্মই তো আমাকে বলবেন ইসলাম, আমার কর্মটা তো ইসলামী। আমি নতুন করে এটাকে ফোকাস করতেছি, মানুষকে ডাইভার্ট করতেছি অন্য একটা নাম দিয়ে, আদারওয়াইজ নেবেন না। আমি মুরগির নামে লাগে ইসলাম লিখি না, গরুর নামে লাগে ইসলাম লিখি না, পানির সাথে ইসলাম, ভাতের সাথে ইসলাম লিখি না, ওগুলো তো হালাল। এখানে এসে আবার ইসলাম লিখি না। আমার মেইন সমস্যা হচ্ছে মানুষকে, এগুলো খুব কৌশল, টেকনিক্যাল জিনিস, মানে একটা জায়গায় কনসেন্ট্রেটেড করে দেওয়া। তাহলে বাকিরা কি নন ইসলাম? বাকিরও তো ইসলাম, বাকিরও তো ইসলাম। আপনি কেন নিজেকে সমাজ থেকে চ্যুত করে ফেললেন, একটা গোত্রবুদ্র হয়ে গেলেন? এখন আমরা বাধ্য হচ্ছে, আমাদের উপর আমরাও করেছি ইসলামী প্রোডাক্ট করতে বলেছে, আসলে যেগুলো ইসলাম না এগুলো ইসলাম। এখন চাহিদার কারণে করতে হয়েছে, এই যে আপনারা চান এই জন্য কি করবো না, কিন্তু আমি আজকে বললাম যেগুলির নামের সাথে ইসলাম নাই এগুলো ইসলাম। আমি কি বুঝাইতে পারছি না? এটা নিয়ে ওই প্রোডাক্টগুলি কিন্তু আপনারা দ্বিধাবোধ করেন না। ঝামেলাটা কোথায় আমি বলে দিই। টাকাটা নেয়ার পরে আমরা টাকাটা কোথায় লেনদেন করতেছি? সুদী ব্যাংকে। যদি সুদী ব্যাংকে রাখি, তাহলে ওখান থেকে যা সুদটা পাবো, ওইটা একটা সুদ টাকা পাইছি, সুদের টাকা পাইছি, এইখানে সুদ সম্পৃক্ত হয়ে যেতে পারে। আল্লাহ না করে। দ্যাটস ওয়াই আমাদেরকে সতর্ক থাকতে হয়, ইসলামী তরিকায় যারা থাকেন সতর্ক থাকতে হয়, যে আমরা যাতে আমাদের ফাইন্যান্সটা কখনোই আমাদের সুদী ব্যাংকে না করি। তো আমরা আল্লাহর মধ্যে বাংলাদেশে অলরেডি ইসলামী মাইজ ব্যাংক অনেক হয়েছে। আমরা ইসলামী মাইজ ব্যাংকে আমাদের টাকাটা রাখি, এবং গভর্নমেন্টের একটা রুলস আছে যে আমাদের 30% টাকা গভর্নমেন্ট সিকিউরিটি বন্ডে রাখতে হবে। আল্লাহর মধ্যে 1992-তে একটা আইন হয়েছিল, ইসলামী বন্ড চালু করছে বাংলাদেশ ব্যাংক 92 সাল। তৎকালীন সময়টা সাইকুর মাসে করে দিয়েছে আসান, ওই ভদ্রলোকের আল্লাহ ব্যস্ত নসিব করুক। ওই একটা অধ্যাদেশের কারণে আমরা যারা ইসলামী অর্থনৈতিক সাথে সম্পৃক্ত নিজেকে করতে চাই, এই ব্যাংকগুলো এবং ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা জেনারেল কোম্পানিগুলো যারা বাধ্যভাবে সরকারি ট্রেজারি বন্ড কিনতো, ইসলামী বন্ড আমরা কিনি। তো সুতরাং আমরা ওখান থেকে আমাদের ফাইন্যান্সগুলো আমরা ইসলামী তরিকায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে দিই। ওইখান থেকে যে প্রফিটটা আমরা পাই আমরা ধরেই নিব যে ইসলামী সোর্স থেকে পেয়েছে। আমাদের আর দ্বিতীয়বার কোশ্চেন করার দরকার নেই, ইসলামী ব্যাংকের জিজ্ঞেস করার দরকার নেই ভাই আপনি কি ইসলামী তরিকা চলেন কিনা, তাহলে একটা ফ্যাসলা ক্রিয়েট হবে। আমি যে জামাতে দাঁড়ায় মসজিদে আজ পর্যন্ত বলতে এখানে যারা মুসলমান ভাই বোনেরা আছেন, যারা ভাইরা নামাজ পড়তে যান, ইমাম সাহেবের কোনোদিন জিজ্ঞাসেন ভাই ওযু করছেন কিনা? আপনি বিশ্বাস করেন আপনি নিজে মুসলমান, ও মুসলমান ইউজু করছে, জিজ্ঞেস করলে খাতা লাগে যাবে। আপনি মুসলমানের বাড়িতে যখন দাওয়াত খেতে যান, কোনদিন জিজ্ঞাসেন ভাই মুরগিটা কি জবাই করছেন ঠিক করতো কিনা? কেন জিজ্ঞেস করেন? আপনি জানেন যে উনি মুসলমান, ওনাকে জিজ্ঞেস করে খাতা ক্রিয়েট করা দরকার। আমি জানি যে আমি ইসলামী ব্যাংকে ঢুকছি, ইসলামী লাইফ ব্যাংক, ইসলামী ব্যাংক না, ইসলামী লাইফ অনেকগুলি ব্যাংক আছে, ওইখানে ফাইন্যান্সে ঢুকছে, আমার জিজ্ঞেস করে, সে ঘোষণা দিচ্ছে ইসলামী লাইফ, ওর সাথে আমার এখন খেসার খেসার করে একটা গ্যাঞ্জামে যাওয়া দরকার নেই। গভর্নমেন্ট বলতেছে আমার বন্ডটা ইসলামী লাইফ, আমি বন্ড মানে আমি ইসলামী তরিকার মধ্যে আছি। ফ্যাতনা ক্রিয়েট করা যাবে না, ফ্যাতনা ইয়ের চোখ খারাপ, মানে হ্যাঁ জেনার চোখ খারাপ, সমাজকে ধ্বংস করে দেয়। দ্যাটস ওয়াই ওখান থেকে আমি এসে কথা দেখেন কত দূর যাচ্ছে, কেন স্যার কথা বলবেন, সময় তো 12:30টার মধ্যে শেষ করতে, আমি শেষ করে দিচ্ছি।
এই জায়গায় এসে আমরা ইসলামী যে তরিকাগুলো ব্যাংক আছে বা আর্থিক প্রতিষ্ঠান আছে সেখানে আমরা টাকাগুলো খাটাই, ওখান থেকে আমরা নিয়ে আসি, আমরা এই বন্টনের ব্যবস্থা করেছি, যার জন্য আমরা বলতে পারি বুকে হাত দিয়ে যে আমাদের সোর্স অফ ইনকামটা নন ইসলামিক কায়দায় হয় না। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, রিমা সাহেবের উপর যেরকম আস্থা রাখেন। রিমা সাহেবের কোনোদিন জিজ্ঞেস করেন না তাই রোজু করছেন কি, বা আপনি যে সূরাগুলি আসতে পড়তে ভাই ভিতরে পড়ছেন কিনা জিজ্ঞেস করেন না। আপনি বিশ্বাস করেন যে উনি ইমামতিটা ঠিক মতো হইতে, যেহেতু আমাদের ইমামতিতে আপনি এসছে, আমাদের উপর বিশ্বাস রাখেন, আমরা যদি ঠকানি করে আমরা আল্লাহর কাছে তাই হবো, আপনি ক্লিয়ার হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। গ্রাহকের যে সুবিধাগুলো, গ্রাহকের সুবিধা একটাই, আসলে ইন্স্যুরেন্স তো সুবিধা হচ্ছে রিস্ক কাভারেজ। আমার মূলত ইন্স্যুরেন্স দেখেন, মানুষের টাকাকে রাখার অনেকগুলো পদ্ধতি আছে। আপনি ব্যাংকে রাখবেন, ডাক জীবন বীমা কিনবেন, সঞ্চয় কিনবেন, এফডিআর করবেন, বাড়ি কিনবেন, জমি কিনবেন, গাছ লাগাবেন, গরু কিনবেন, ছাগল, সবই তো সঞ্চয়, তাই না? অ্যাসেট বাড়ানো মানে টাকাকে কোথায় কাটাবেন। তো সঞ্চয়ের অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে ইন্স্যুরেন্স একটা, আরেকটা সঞ্চয়। তাই আপনি দুধ খায়া দইয়ের টেস্ট চাচ্ছেন কেন? মিষ্টি খায়া পুডিং এর টেস্ট চাচ্ছেন কেন? ব্যাংকে টাকা এফডিআর রাখা আপনি ওই গাছ কেনার টেস্ট চাচ্ছেন কেন? আপনার সেভিংস এর অনেকগুলো পদ্ধতির মধ্যে বীমা একটা। আপনি বীমাটা হাতে নিয়েই আপনি অন্য টেস্ট পাওয়া যাবে, জ্ঞানটা লেগে যায় সেই জায়গায়। এটা প্রথমত আপনি আসবেন আপনার রিস্ককে কাভারেজ করার জন্য, যে আল্লাহ না করুক আপনার যদি ক্ষতি হয়, এটা হচ্ছে প্রথমত রিস্ক কাভারের জন্য। দ্বিতীয়ত ওই যে নৌকার মালিকটা বললো যে রিস্ক তো কাভারেজ আসা থেকে এখান থেকে কিছু নিতে পারে কিনা, এই জন্য বাড়তি প্রিমিয়াম দিয়ে এটা সঞ্চয় রিস্ক নেয়। বেসিক্যালি ইন্স্যুরেন্স হচ্ছে রিস্ক কাভারেজ। আল্লাহ না করুন আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনার অজান্তে, আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের পাশে কেউই দাঁড়ায় না। আপনার পরিকল্পনায় আপনার পাশে গিয়ে বীমা কোম্পানির মাধ্যমে গিয়ে দাঁড়া, আপনার বিধবা স্ত্রীর পাশে, আপনার এতিম সন্তানের পাশে। আপনি পরিকল্পনা করে যাবেন আপনার পরিবারের জন্য, আপনার অনাথ ভবিষ্যতের অনাথ যাতে ছেলে হয়ে গেলে তার জন্য, আপনার বিধবা স্ত্রীর জন্য, আপনার মা বাবার জন্য আপনি রেখে যাবেন পরিকল্পনাটা। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের মূল বেসিক জিনিস। এটা হচ্ছে গ্রাহকের প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আমরা অচিরে, আমাদের অলরেডি এই বছর ভ্যালুয়েশন চলে আসছে, আমরা ইনশাল্লাহ আপনাদের এখনকার যে পলিসিগুলো এগুলো ম্যাচুরড হয়ে যাবে আগামী 10 থেকে 15 বছর পরে। আপনারা আস্থা রাখতে পারেন আমাদের বোর্ড অত্যন্ত সুদক্ষ বোর্ড। এখানকার বাংলাদেশের সবচেয়ে বলবো যে আর্থিকভাবে শক্তিশালী এন্টারপ্রেনার যারা, শিল্প উদ্যোক্তারা আমাদের বোর্ডের মালিক, আমাদের কোম্পানির মালিক। এখানকার আছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্যার, আছেন কাজী গোলাম দস্তগীর স্যার, যিনি মন্ত্রী মহোদয়, বস্ত্র পাট মন্ত্রী বীর বিক্রম, উনি মুক্তিযোদ্ধা, উনি 21শে পদকপ্রাপ্ত, উনি স্বাধীনতা পদকপ্রাপ্ত। এবং ওনার আমি আরো গুণাগুণ আছে ওনার সম্পর্কে, এবং ক্লিন ইমেজের একজন মানুষ আছেন বাইজি দৃষ্টির, আছেন আপনার ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম স্যার, স্থানীয় সরকার মন্ত্রী। দে আর অল এন্টারপ্রেনার, বাংলাদেশে ক্লিন ইমেজের মানুষ। এদের অনেকের নামে অনেক কেলেঙ্কারি শুনবেন, আর্থিক কেলেঙ্কারি, সামাজিক কেলেঙ্কারি, পলিটিক্যাল কেলেঙ্কারি। যাদের নাম বললাম এরা এই কোম্পানির উদ্যোক্তা আল্লাহর রহমতে, এবং ওনাদেরই পক্ষে গাজী গ্রুপের পরিচালক আজকে আমাদের বদরুল আলম স্যার খান স্যার, উনি আমাদের চেয়ারম্যান এবং ক্লিন ইমেজের একজন মানুষ। এই মানুষগুলোর নেতৃত্বে গাজী গ্রুপ আমাদের যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চলতেছে, এবং ওনাদের কনসার্নে অনেকগুলো আছে, যেমন যমুনা ব্যাংকও কিন্তু ওনাদের সিস্টার কনসার্ন, ওনাদের এই উদ্যোক্তাতে এই প্রতিষ্ঠানগুলো হয়েছে। আমরা বিশ্বাস করি আপনাদের ক্রমান্বয়ে আগামী যেদিন ম্যাচুরিটি হবে ওই তার আগেই আপনাদের গ্রাহক সুবিধাটা, আর্থিক সুবিধাগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং এটা অ্যাড হবে। কারণ এটা প্রথম থেকে বলা যায় না। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যত বড় হয়, যত তার বয়স বাড়ে, তত তার লাভ বাড়তে থাকে, ক্রমান্বয়ে লাভ বাড়তে থাকে। ইনশাল্লাহ আমাদের মূল টার্গেট হচ্ছে আপনাদের এই জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একেবারে নেই। কখনো দেউলিয়া হবে কিনা, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোনোদিনও দেউলিয়া হয়নি, হবেও না কোনো, শুধু যমুনা না। কেন আমি এটা কথা বলি? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান যেটা কোনোদিন দেউলিয়া হয় না, কোনোদিন বন্ধ হয়ে যায় না। এটা মার্চ যেন এই দেশে প্রমাণ আছে, দুটো প্রমাণ দিই। বাংলাদেশের দুটো কোম্পানি আছে, জীবন বীমা এবং সাধারণ বীমা, আছে না? জীবন বীমা হয়েছে কোথেকে জানেন? পাকিস্তান আমলের যতগুলি জীবন বীমা কোম্পানি ছিল সবগুলি দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে মার্চ করে জীবন বীমা কোম্পানি করেছে বঙ্গবন্ধু তৎকালীন সময়। যে কোম্পানিগুলোতে সাধারণ বীমা করেছে। আপনার এলাকায় আপনার মুরব্বীদের মধ্যে শুনুন তো কেউ পাকিস্তান আমলে বীমা থাকলে টাকা পাই না, তো বলছে দেশটারে জীবন বীমা টাকা পায় না, পাকিস্তান আমলে টাকা মারিয়েছে। পাকিস্তান দেশ স্বাধীন হয়ে গেছে, কোম্পানিগুলো পাকিস্তানের, তারপরে এই দেশের একটা গ্রাহক বঞ্চিত না, সবাই টাকা পাইছে জীবন বীমার মাধ্যমে।
ওই কোম্পানিগুলো জীবন বিমার সাথে মার্জ হয়ে গেছে। এই দেশে ম্যাটলাইফ আছে না, এটার আগে নাম কি ছিল? অ্যালিকো ছিল। টুইনটা ধ্বংস হয়ে যাবে, অ্যালিকোর মালিক যারা ছিলেন এআইজি না কি কোম্পানিটা, ওরা দিলো, কোম্পানি দিলো হয়ে গেছে এবং ওরা ম্যাটলাইফ বিক্রি করে, অ্যালিকো বিক্রি করে দিছে। আজকে অ্যালিকো থেকে ট্রান্সফার হয়ে চলে আসছে ম্যাটলাইফে। অ্যালিকোর গ্রাহকরা টের পাইছে, ওদেরকে বলছে ভাই তোমরা বাদ, অ্যালিকো বিক্রি গেছে, তো অ্যালিকো বেড়ে গেছে, মরে গেছে, তোমরা টাকা পাবা না। ম্যাটলাইফ ওই দায়টা গ্রহণ করে নিছে না, কালকে ম্যাটলাইফ বন্ধ যেতে পারে, বন্ধ আরেক কোম্পানি হয়তো কিনে নিবে। কোনোদিনও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয় না, হবে না। এই দেশে দুটো প্রমাণ দেখায় না, চোখের সামনে আছে তো। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকেন, কোনোদিনও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয়নি। কেমন যেদিন হবে সেদিন বন্ধ হবে। এক আজব প্রক্রিয়া, এটা নিয়ে কথা বলতে 1 ঘন্টা লাগবে, আমি আজকে এটা যাচ্ছি না। এক আজব প্রক্রিয়া, ম্যাথমেটিক্যাল প্রক্রিয়া। কেমন যেদিন হবে সেদিন লাইফ ইন্স্যুরেন্স বন্ধ হবে, তার আগে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হবে না, কোনোদিনও না। দেরি হওয়ার কোনো সুযোগ নাই। এটা মার্চ হবে, একজনের আরেকজন গ্রহণ করবে, আপনার জায়গা আপনি ঠিক থাকবেন এবং আপনার যে বেনিফিট আপনি ইনশাল্লাহ পাবেন। দলিল পেতে দেরি হয় ভাই, এই একটা জায়গা আমি সরি চাচ্ছি। এটা আমাদের ম্যানেজমেন্ট টেকনিক্যাল একটু সময়, মানে আমাদের যে লোকবল আছে, আমি একটু আগে চ্যানেল সাথে কথা বলেছি, যে পরিমাণ ফাইল আছে, আমাদের যে লোকবল আছে এর চেয়ে আমাদের লোকবল সংখ্যা একটু বাড়াবো, আমরা আগামী মাসের মধ্যে বাড়িয়ে ফেলবো, তাহলে আপনারা ওইটা ইনশাল্লাহ স্মুথ হয়ে যাবে। এগুলোর সাথে ইন্স্যুরেন্সের কোথাও কোনো যোগাযোগ নেই, এটা আমাদের অফিসিয়াল কাজ। মানে আমি ডেইলি কাজ করতে পারি 10টা, আমার কাছে কাজ চলে আসছে 100টা, সহজে 90টা পেন্ডিং হয়ে যায়। তা আমি লোকবল বাড়াই দিলে তো 90টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা লোকবল অচিরে লোকবল বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আমরা যে দলিলটা যাতে পেন্ডিং না হয়, যত দ্রুত দলিল দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করতেছি। এই একটা জায়গা আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করলাম, বা আমরা দায়িত্ব নিলাম যে আমরা খুব দ্রুত আমরা দলিলের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের আরো যদি কোশ্চেন থাকে, আমি সেকেন্ড হাফে আছি, আমি আলোচনা করবো। যেহেতু জুমা নামাজ আছে, চেয়ারম্যান স্যার ওনার বক্তব্য রাখবেন। সবাইকে এক কথা বলছি, সবার প্রতি আমার আবেদন হলো, আপনার সম্মানিত বিভাগের আপনারা এখানে এসেছেন, আপনারা যমুনার সাথে থাকেন। যমুনা অত্যন্ত ভালো একটা কোম্পানি, যমুনা বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা কোম্পানি এবং আপনাদের কোম্পানি, আপনারা যমুনা পরিবারের সাথে আছেন, এমন কর্মী ভাই বোনেরা যারা আছেন তারাও যমুনা পরিবারের। এই কোম্পানিটাকে নিজের মনে করে সামনের দিকে এগিয়ে যাবেন। আর যারা বিমা করেছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, দাবি এবং অধিকার যে কথা বলছে, আপনাদের ইন্স্যুরেন্স কোনোদিন বন্ধ করবেন না। বছরের যে সময় ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার কথা, সেই দিন আপনার টাকা জমা দিবেন এবং অফিসে এসে টাকা জমা দিবেন। আমাদের এখন আরো হয়ে গেছে সুবিধা, আপনার অফিসও আসা লাগবে না। আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার আমাদের www. দিয়ে ঢুকবেন, ঢুকে আপনি ওখানে দেখবেন পেমেন্ট অপশনে আপনার বিকাশ দিয়ে টাকা দিতে পারবেন, টাকা ট্রান্সফার দিতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি টাকা জমা দিতে পারবেন। এর সাথে সাথে আপনার রিপ্লাই মেসেজ চলে আসবে যে আপনার টাকাটা আমরা বুঝিয়ে পেলাম এবং আপনার কাছে একটা রিসিপ্ট চলে যাবে। আপনি চাইলে আপনার বাসার সামনে যে কোনো প্রিন্টের দোকান থেকে আপনি রিসিপ্টটা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার খাতে গাতে কারো কাছে যাওয়া লাগবে না, আপনার মোবাইলটাই আপনার অফিস, আপনার মোবাইলটা আপনার যমুনা লাইফ। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার এখন অ্যাপস করেন না কেন? অ্যাপসটা আমরা করতেছি, অ্যাপস আর একই জিনিস। আগে আপনি অ্যাপস দিয়ে ঢুকতেন, অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে, আমরা এখন ওয়েবসাইটে ঢুকবেন, একই জিনিস। www.jomunalife লিখে আপনি ঢুকে যেতে পারবেন, ঢুকে আপনি পেমেন্ট দিতে পারবেন। ইভেন ওইখানে ঢুকে আপনি প্রস্তাবপত্র ফিল আপ করতে পারবেন, আপনি যে কোনো তথ্য নিতে পারবেন, যে কোনো প্রিমিয়াম জমা দিয়েছেন কিনা, কয়টা টাকা জমা হয়েছে। 100% ডিজিটালাইজেশন আমরা চলে গেছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালো একটা কোম্পানির সাথে আপনারা আছেন। আমরা সবাই মিলে ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন, যমুনা লাইফের সাথে থাকবেন, নিজে ভালো চিন্তা করবেন, নিজে ভালো কাজ করবেন, সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।